আমরা এখন চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা এই প্রশ্নটার সমাধান করব। আমরা দেখতেছি এই সৃজনশীলটার উদ্দীপকে একটা তথ্য দেওয়া রয়েছে p of x, y, z equal to 1/x cube plus 1/8y cube plus 1/64z cube এবং g of x নামে আরও একটা তথ্য দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে g of x এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। g of x নামে যেই রাশিটা দেওয়া x plus 1 into x square plus 2 এই রাশিটার মাত্রা এবং মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করতে হবে। খ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে p of x, y, z equal to 3/8xyz হলে প্রমাণ করো যে 4yz plus 2zx plus xy equal to 0 অথবা x equal to 2y equal to 4x। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। গ নম্বরে বলছে x স্কোয়ার ডিভাইডেড বাই g of x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এই তিনটা প্রশ্নের সমাধান শুরু করে দিই। ক নম্বর যেই প্রশ্নটা আমাদেরকে বলল g of x এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করার জন্য, তাহলে চলেন আমরা শুরু করে দিই। আমরা g of x equal to x plus 1 into x square plus 2, যদি x স্কোয়ার দ্বারা x কে গুণ দিই তাহলে হয় x কিউব, x স্কোয়ার দ্বারা 1 কে গুণ দিলে হয় x স্কোয়ার, 2 দ্বারা x কে গুণ দিলে 2x, 2 দ্বারা 1 কে গুণ দিলে 2। ওকে, আমরা একেবারে পুরোটা গুণ করে লিখে ফেললাম। এই যে আমরা এখন রাশিটা দেখতে পাচ্ছি g of x equal to x cube plus x square plus 2x plus 2, আমরা এটাকে বহুপদীও বলতে পারি। তো এই বহুপদীর মাত্রা কত? আমরা জানি যে বহুপদীর মধ্যে চলক হিসাবে যেটা থাকে, চলকের সর্বোচ্চ পাওয়ারটা কি বলা হয়? ওই বহুপদীটার মাত্রা। তাহলে আমরা দেখতেছি এই বহুপদীর মধ্যে চলক হিসাবে x আছে এবং x এর সর্বোচ্চ পাওয়ার হলো 3, তাহলে আমরা বলবো g of x এর মাত্রা হলো 3। এবার মুখ্য সহগ কাকে বলে? মুখ্য সহগ বলা হয় মুখ্য পদের সহগ যেটা, মুখ্য পদের সহগ যেটা তাকে বলা হয় মুখ্য সহগ। তো এখানের মধ্যে মুখ্য পদ কোনটা? মুখ্য পদ হলো মাত্রাটা যেই পদে থাকে। বহুপদীর মাত্রা, সবাই তো জানেন মাত্রা কোনটা? চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটা হচ্ছে মাত্রা। আর এই মাত্রাটা যেই পদে থাকে, মাত্রাটা বহুপদীর মাত্রা যেই পদে থাকে, হ্যাঁ, ওই পদটাকে বলা হয় মুখ্য পদ। আর মুখ্য পদের সহগটাকে বলা হয় মুখ্য সহগ। মুখ্য পদ, মুখ্য সহগ, তার মানে এটাকে ঘিরেই কিন্তু সব কাজ। সবচাইতে বড় পাওয়ার, চলকের সবচাইতে বড় পাওয়ার যেই পদে, চলকের সবচেয়ে বড় পাওয়ার যেটা, তাকে বলা হয় মাত্রা। মাত্রাটা যেই পদে তাকে বলা হয় মুখ্য পদ। মুখ্য পদের সহগ যেটা, তাকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি মাত্রাটা হলো 3। এই যে x কিউব একটা পদ, এটা হলো মুখ্য পদ। এই মুখ্য পদের সহগ যেটা, তাকে বলা হবে মুখ্য সহগ। আমরা দেখতেছি x কিউবের সামনে কোনো কিছু নাই, x কিউবের সামনে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে আমরা বলতে পারি মুখ্য সহগ হলো 1। আমাদেরকে বলছে মাত্রা এবং মুখ্য সহগের যোগফল বের করো, সমষ্টি। তাহলে সমষ্টি হলো 4। তো ক নম্বর প্রশ্ন সমাধান করা শেষ। আমরা এখন খ নম্বর প্রশ্নটার দিকে তাকাই। খ নম্বর প্রশ্নে বলছে p of x, y, z equal to 3 divided by 8xyz হলে প্রমাণ করো যে 4yz plus 2zx plus xy equal to 0 অথবা x equal to 2y equal to 4x। আরেকটা কথা এখনই বলে রাখি, উদ্দীপকে কিন্তু p of x, y, z দিয়ে একটা তথ্য দেওয়া আছে। তাহলে উদ্দীপকে বলছে p of x, y, z equal to এটা, আর প্রশ্নে বলতেছে p of x, y, z equal to এটা। তাহলে অবশ্যই এরা পরস্পর সমান হবে, এরা পরস্পর সমান হবে। তাহলে আমরা এটা দিয়ে অঙ্কটা শুরু করে দিব। একেবারে সহজ একটা অঙ্ক। তাহলে আমরা দেওয়া আছে যেটা, সেটা লিখলাম, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। আমরা এখন পাশাপাশি এই দুইটাকে সমান বলতে পারি, যে এইটা আর এইটা পরস্পর সমান। ওকে, ঠিক আছে, লিখলাম। এখন আমরা এদেরকে একটু ভাঙার চেষ্টা করব। 1/x কিউবকে লিখতে পারি 1/x হোল কিউব, একই ফলাফল হয়। 1/8y কিউব, এইটাকে আমরা লিখতে পারি 1/2y হোল কিউব। এতে করে কি হবে? 1কে কিউব করলে 1ই হয়, 2কে কিউব করলে 8 হয়, yকে কিউব করলে y কিউব হয়। তাহলে 1/2y, এইটাকে যদি হোল কিউব করি, সম্পূর্ণটাকে কিউব করি, তাহলেই কিন্তু 1/8y কিউবটা হয়ে যায়। এরপর 1/64z কিউবকে আমরা লিখতে পারি 1/4z হোল কিউব। আচ্ছা, এবার এই যে ডান দিকে 3/8xyz ছিল,
তাকে যদি বাম দিকে নিয়ে আসেন তাহলে হয়ে যাবে -3/8xyz। আমি এটা একটু লিখে দেখাই এখানের মধ্যে, 1/x হোল কিউব প্লাস 1/2y হোল কিউব প্লাস 1/4z হোল কিউব, আর সমান চিহ্নের ডান দিকে যে ছিল 3/8xyz সে এই সাইডে আসবে, তাহলে মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, -3/8xyz = 0। এখন কথা হচ্ছে যে আমরা এটা যা আছে তাকে তাই রাখলাম, এখানের মধ্যে উপরের 3টাকে পাশে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, তাহলে 1/8xyz, তাই না? আচ্ছা, এখন একটু চিন্তা করেন যে আমি যদি 8xyzটা এভাবে করে না লিখে এখানে কি আসছে, নিচে এখানে নিচে কি আসছে, x আসছে, নিচে x ইন্টু এখানে নিচে কি আসছে 2y ইন্টু এখানে নিচে কি আসছে 4z। আচ্ছা, আমরা যদি এইভাবে করে ভেঙে লিখি তাহলে কি একই ফলাফল হয় কিনা, আগের মতোই হয় কিনা? সেটা হচ্ছে 4 দুগুণে 8 xyz, 4 দুগুণে 8 xyz, অর্থাৎ যা আগে ছিল এখনও তাই হয়, শুধু ভেঙে ভেঙে লেখা হইল। আচ্ছা, আমরা যদি এখন এইটাকে যদি আরও ভেঙে লিখি, এইটাকে যদি আমরা আরও ভেঙে লিখি 1/x ইন্টু 1/2y ইন্টু 1/4z, ভেঙে লেখা যায়? হ্যাঁ, ভেঙে লেখা যায়। ঠিক আছে, তাহলে এই কাজটাই এখানে আমাদের সরাসরি করে ফেলা হয়েছে, তা আপনাদেরকে এখন ভেঙে দেখানো হলো। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা যদি 1/x-কে মনে মনে a কল্পনা করি, 1/2-কে 2y-কে b কল্পনা করি, 1/4z-কে c কল্পনা করি, তাহলে a³ + b³ + c³ - 3abc, এটা কিন্তু একটা সূত্র হয়, হাফ ইন্টু a + b + c ইন্টু a - b² + b - c² + c - a²। আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব। আমরা a বলতে যাকে ধরছি তাকে বসাবো। আমি তো সূত্রটা জানি যে a³ + b³ + c³ - 3abc, তার সূত্রটা হলো হাফ ইন্টু a + b + c ইন্টু a - b² + b - c² + c - a²। তো এই যে আমি যে a b c বলতেছি, আমি আমার এই অঙ্কে a বলতে যাকে বুঝতেছি তাকে বসাবো, b বলতে যাকে ধরছি তাকে বসাবো, c বলতে যাকে ধরছি তাকে বসাবো। তাহলে হাফ ইন্টু a + b + c ইন্টু a - b² + b - c² + c - a²। এবার দেখেন এই যে সামনে যে হাফটা আছে, এই হাফ যদি ওই সাইডে চলে যায় তাহলে এই হাফটা এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে। 0-কে যদি হাফ দ্বারা ভাগ করি, 0-কে যদি হাফ দ্বারা ভাগ করি তাহলে 0ই হয়। তার মানে আমরা বলতে পারি সামনে যে হাফটা ছিল এই হাফকে আমরা ওই সাইডে পাঠাই দিছি, সে 0 হয়ে গেছে। তাহলে এখন রইল কি? এখন রইল কি? এই অংশটা রইল, এই অংশটা রইল, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে সেই ক্ষেত্রে কি আমি হয় অথবা শব্দটা ব্যবহার করতে পারি না? পারি। আমরা বলবো হয় এই অংশটা সমান 0 অথবা এই অংশটা সমান 0। তাহলে আমরা হয় দিয়ে শুরু করি, হয় এইটা সমান 0। আচ্ছা, এটা দিয়ে শুরু করলাম। ও হরগুলোর লসাগু করা যায়, নর্মাল হিসাব নিকাশ, এখানে বোঝানোর কিছু নাই। আচ্ছা, করলাম। এই যে লসাগু করার পরে যা আসলো, এই যে হর 8xyz, সে এখানে ভাগ আকারে আছে, এই যে ভাগ চিহ্নের নিচে আছে, ভাগ চিহ্নের নিচে আছে, তাহলে ভাগ আকারে আছে। তাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই, 8xyz এখানে ভাগ আকারে আছে, ওই সাইডে গেলে কী হবে? গুণ। 0-র সাথে যদি এটাকে গুণ করি তো 0ই হয়ে যায়। তার মানে 8xyzকে আমরা ওই সাইডে নিয়ে গেছি, 0-র সাথে গুণ করছি, 0 হয়ে গেছে। আমরা সবাই এটা বলতে পারি। তাহলে উপরে কি রইল? উপরে কি রইল? 2xy + 4xz + 8yz। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে xy + 2xz + 4yz, আমরা 2 কমন নিছি। এই যে 2 যে কমন নিলাম, সামনে যে 2, এই 2 যদি ওই সাইডে চলে যায়, এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে। 0-র সাথে যদি 2-কে ভাগ করি, 0-কে যদি 2 দিয়ে ভাগ করি 0ই হয়। তাহলে কমন নিছিলাম যেই 2, এখানে গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হবে, 0 হয়ে গেছে। তাহলে রইল কি? 4yz + 2xz + xy = 0। এটা আমাদের প্রশ্নে জানতে চাইছে। আমাদের প্রশ্নে বলছে তোমরা প্রমাণ করে দেখাও এইটা সমান 0। আমরা প্রমাণ করে দেখাইলাম যে এইটা সমান 0। ওকে, এবার অথবা দিয়ে কথা বলা দরকার। এখন অথবা দিয়ে কথা বলার সময় এখানে একটু খেয়াল করা দরকার। এই একটা রাশি তার বর্গ, এটা একটা রাশি তার বর্গ,
এটা একটা রাশি, তার বর্গ, এই রাশিটার বর্গ, তারপরে যোগ এই রাশিটার বর্গ, তারপরে যোগ এই রাশিটার বর্গ। আমরা দেখতেছি একাধিক রাশির বর্গের সমষ্টি, যোগফল, একাধিক রাশির বর্গের সমষ্টি 0, একাধিক রাশির বর্গের সমষ্টি 0। এখন কথা হচ্ছে, একাধিক রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে 0 হওয়া লাগে। একাধিক রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, সমষ্টি যদি 0 হয়, প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে 0 হইতে হবে, নাহলে সমষ্টি 0 হবে না। যদি কোনো একটা রাশির বর্গ 1 হয় আর অন্যগুলো 0 হয়, তাহলে তখন যোগ করলে তো যোগফল 1 হয়ে যাবে। যদি কোনো একটা রাশির বর্গ 4 হয় আর বাকি রাশিগুলোর বর্গ 0 হয়, তখন তো যোগ করলে 4 হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু বলা আছে যে একাধিক রাশির বর্গের সমষ্টি, মানে সবাইকে যোগ করার পরে যোগফল 0 হইছে, তার মানে প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে 0 হইতে হবে। তাহলে এটা আমরা বললাম যে আমরা জানি একাধিক বর্গের সমষ্টি 0 হলে তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে এই রাশিটা সমান 0 বললাম। তাহলে 1/x = 1/2y উল্টাই দিলে, অর্থাৎ বিপরীতকরণ করলে x = 2y। এই রাশিটা = 0, ওই সাইডে নিয়ে গেলাম, বিপরীতকরণ করলাম, 2y = 4z। আমরা এখান থেকেই বলতে পারি, একটু খেয়াল করি, x = 2y, 2y = 4z। এই যে দেখেন 2y দুই জায়গাতে আছে, 2y, এই 2y কার সমান? x এর সমান। আচ্ছা, 2y হলো x এর সমান। আবার এই 2y কার সমান? 2y 4z এর সমান। তাহলে আমরা একবারে বলতে পারি x = 2y = 4z। আচ্ছা, এখন একটা কনফিউশন দূর করে নিই। কেউ কেউ বলতে পারেন, স্যার প্রথম রাশিটা দিয়ে করলেন, দ্বিতীয় রাশিটা দিয়ে করলেন, 3 নম্বর রাশিটা দিয়ে করলেন না? আপনারা যদি চান 3 নম্বর রাশিটা দিয়েও এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু ইতিমধ্যে আমাদের ফলাফল চলে আসছে, এই জন্য আর তৃতীয়টা লেখার প্রয়োজন পড়ে নাই। তবে আপনারা চাইলে 3 নম্বর রাশিটা দিয়েও এখানে লিখতে পারেন। তাহলে আমরা দেখলাম x = 2y = 4z চলে আসছে, এবং এটাই আমাদের প্রশ্নে জানতে চাইছিল যে x এটা 2y এর সমান, 2y 4z এর সমান, অর্থাৎ এরা সবাই পরস্পর সমান, প্রমাণ করে দেখাও। তো সেটা এখানের মধ্যে চলে আসছে। তাহলে প্রশ্নে যেটা বলছিল সেটা আমরা এখানের মধ্যে প্রমাণ করে ফেললাম। গ নাম্বার প্রশ্নে কি বলেছে, আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নে আংশিক ভগ্নাংশ আমাদেরকে বের করতে বলছে। প্রশ্নটাকে একটু দেখি। বলছে x² / g(x), এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো g(x) বলতে x + 1 × x² + 2, এটা আমরা জানি। এছাড়াও x + 1 × x² + 2 তাদেরকে গুণ করলে যে ফলাফলটা আসে সেটাও কিন্তু আমরা জানি, যে x + 1 আর x² + 2 তাদেরকে গুণ করলে ফলাফল আসে x³ + x² + 2x + 2, অর্থাৎ এটা যা এটা তা একই জিনিস। আচ্ছা, আমরা x² / g(x) কে আংশিক ভগ্নাংশে এখন প্রকাশ করব। তাহলে আমাদের গ নাম্বারে উদ্দীপকে g(x) বলতে যেই তথ্যটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিলাম। দেওয়া আছে g(x) = x + 1 × x² + 2। আমরা x² / g(x) = x² / x + 1 × x² + 2 লিখলাম। যেহেতু এখনই আমরা আংশিক ভগ্নাংশের কাজ শুরু করব, আংশিক ভগ্নাংশের কাজ শুরু করতে গেলে আমরা বলি ধরি, তাই না? ধরি x² / x + 1 × x² + 2। এরপর আমরা একটা অভেদ চিহ্ন দিলাম, a / x + 1। ঘটনাটা ঘটবে পরেরটা লিখতে গিয়ে, x² + 2 এটা লিখতে গিয়ে ঘটনাটা ঘটবে। সেটা কি? যদি কখনো আমরা দেখি যে x এর উপরে সরাসরি পাওয়ার হিসাবে 2 আছে, x এর পাওয়ার মানে চলকের পাওয়ার হিসেবে 2, এটা সরাসরি দেওয়া, ওই ব্র্যাকেটের উপরে 2 না, চলকের উপরে সরাসরি পাওয়ার হিসেবে 2 দেওয়া আছে, তখন উপরে 2টা চলক বসবে। কারণ x² আমরা জানি যে চলকের পাওয়ার যত থাকে মান ততগুলা বের হয়। তাহলে x এর পাওয়ার 2 মানে x এর মান 2টা বের হবে। তাহলে এখানের মধ্যে x এর মান 2টা বের হবে। তাইলে আমরা এই যে এইভাবে করে লিখতে হবে। সেটা কি আবার একটু বলি, যে প্রথমে কি লিখছি a, এখন এখানে কয়টা লিখতে হবে? এখানে 2টা লিখতে হবে, তাই না? যেহেতু x এর পাওয়ার 2, এখানে 2টা লিখতে হবে। তাহলে a এর পরে কি হয়? b, তার সাথে একটা x গুণ দিতে হবে, প্লাস b এর পরে যেটা হয় c। যদি এটা b হইতো তাহলে এখানে হইতো cx + d, যদি এখানে c হইতো তাহলে এখানে লিখতাম dx + e, অর্থাৎ
এখানে যা হবে আমরা এর পরে দুইটা অক্ষর লিখব। তবে লেখার সিস্টেমটা কি, bx প্লাস সি, অর্থাৎ একটা x গুণ দিব যোগ আরেকটা চলক। তাহলে আবার একটু কথাটা শুরু থেকে একবারে বলে ফেলি। কথাটা শুরু থেকে আবার একবার বলে ফেলি। x প্লাস 1 লিখলাম, x স্কোয়ার প্লাস 2 লিখলাম। এখন x প্লাস 1, এখানে x এর পাওয়ার হিসেবে 1 আছে, তার মানে কোনো ভেজাল নাই, উপরে শুধু a। এখানে x এর পাওয়ার হিসেবে সরাসরি এখানে দেখতেছি 2 আছে, তাহলে উপরে দুইটা চলক বসবে। বসানোর সিস্টেম কি, এই চলকের পরে আর কি এই অক্ষরের পরে যেটা হয়, তাহলে b ইন্টু এক্স প্লাস সি। আপনারা বলতে পারেন স্যার এটা কি বাধ্যতামূলক যে এখানে আমি যদি a লিখি তাহলে এখানে b লিখতে হবে, c লিখতে হবে? না না না, এটা বাধ্যতামূলক না, তবে ইংরেজি অক্ষর লিখতে হবে। আপনি যদি চান এখানের মধ্যে b না লিখে c লিখবেন, এখানে c না লিখে d লিখবেন, সমস্যা নেই। এখানে e লিখবেন, এখানে f লিখবেন, সমস্যা নেই। তবে সাধারণত আমরা ওই a b c d e এগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করে থাকি, সিরিয়ালটা মেনটেন করি। তাহলে এটাকে আমরা বলবো 1 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। গুণ করার ফলে এই লাইনটা বের হইল। এখনই আমাদেরকে একটু চিন্তা করতে হবে, এই যে আমি 2 নম্বর সমীকরণ লিখলাম না, 2 নম্বর সমীকরণ লেখার পরপরই আমাকে চিন্তা করতে হবে যে এই অঙ্কের সমাধান করার জন্য যেই কয়টা মান দরকার, এ বি সি 3টা মান দরকার, যে কয়টা মান দরকার আমি কি হরগুলো থেকে, ওই যে হর, আমি কি হরগুলো থেকে চলকের ওই কয়টা মান পাবো? অঙ্কটা সমাধান করতে হলে যে কয়টা মান দরকার আমি কি হরগুলো থেকে চলকের ওই কয়টা মান আমি সরাসরি পাবো কিনা? সরাসরি। আমরা দেখতেছি x প্লাস 1, তাহলে আমরা x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x এর মান -1, x এর মান -1। তাহলে এই যে আমি x এর মান পেয়ে গেলাম -1, সেটা বসাবো, একটা রেজাল্ট বের হবে। a b c এদের মধ্যে একটা রেজাল্ট বের হবে। ধরেন a এর মান বের হয়েছে, এখন তো b আর c এর মান বাকি। আমরা এখন এই হরের দিকে তাকাবো, x স্কোয়ার প্লাস 2। আমরা যদি লিখি, আমি এমনি লিখতেছি, আপনাদেরকে খাতায় লিখতে হবে না, আমরা যদি লিখি যে x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, কারণ ওই হরটা সমান 0 ধরবো আমরা, x প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু -1, x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখন x স্কোয়ার ইকুয়াল টু -2, একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার -2। এই যে রুট ওভার -2 বের হইল, রুটের ভিতরে ফলাফল হিসেবে ঋণাত্মক সংখ্যা আসতে পারে? এটা অবাস্তব, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা x এর মান পাইলাম না। তাহলে এখানে x এর মান পাইছিলাম, সেটা ব্যবহার করে রেজাল্টও আমরা পাবো, কিন্তু এখান থেকে আমি x এর মান পাচ্ছি না, এই জন্য আমি b আর c এর মান আমি এখনই বের করতে পারতেছি না। তার মানে আমাকে অন্য কাজ করতে হবে, আর সেটা হচ্ছে সহগ সমীকৃত করতে হবে। কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। যখনই আপনি দেখবেন যে অঙ্ক সমাধান করার জন্য যে কয়টা অক্ষরের মান দরকার কিন্তু x এর মান তার চেয়ে কম বের হয়েছে, অঙ্ক সমাধান করার জন্য যে কয়টা মান দরকার কিন্তু x এর মান তার চেয়ে কম বের হয়েছে, তখনই বুঝতে হবে যে সহগ সমীকৃত করতে হবে এই অঙ্কটার মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে আমাকে সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত করার মাধ্যমে আমরা দুইটা রেজাল্ট নিয়ে আসব, বি এর রেজাল্টও বের করব, সি এর রেজাল্টও বের করব। ওকে, তাহলে সহগ সমীকৃত যখনই করা লাগবে, আপনি যে চিন্তা ভাবনা করলেন যে হ্যাঁ সহগ সমীকৃত করতে হবে, তখনই 2 নং সমীকরণটাকে আরও ভেঙে ফেলবেন। 2 নং সমীকরণটাকে আরও ভেঙে ফেলবেন, ভেঙে 3 নং সমীকরণ নিয়ে আসবেন। ভাঙবো কিভাবে করে? অর্থাৎ যা কিছু আছে সবাইকে একেবারে গুণ যোগ যা যেভাবে করে আছে সেভাবে লিখবো। এ দ্বারা গুণ করে ফেলবো, এ দ্বারা গুণ করে ফেলবো, বিএক্স দ্বারা গুণ করব, সি দ্বারা গুণ করব, মানে একেবারে গুণ করে পুরাটা লিখে ফেলবো, যে আর যেন ভাঙার দরকার না পড়ে, আর যেন ভাঙার দরকার না পড়ে, একেবারে পুরাটা ভেঙে লিখে ফেলছি। দেখেন পুরাটা ভেঙে লিখে ফেলছি, আর কিন্তু ভাঙার এখানে কোনো দরকার নেই। আমরা এখানের মধ্যে 3 নং সমীকরণ নাম্বার দিব। কি দিব? 3 নং সমীকরণ, এই নাম্বারটা আমরা এখানের মধ্যে দিব, 3 নং সমীকরণ। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা অভেদ চিহ্নটা দিয়ে দিছি, অভেদ চিহ্ন, 3 নং সমীকরণ। এখন আমরা ওই যে x এর মান, আমরা যে x এর একটা মান পাইছিলাম ভাইয়া, আমরা যে x এর একটা মান পাইছিলাম, x এর মান -1 পাইছিলাম, সেই x এর মান -1 আমরা 2 নং সমীকরণে বসাই দেব। মনে রাখতে হবে 3 নং সমীকরণটা আমরা বের করছি সহগ সমীকৃত করার জন্য। কি করার জন্য? সহগ সমীকৃত করার জন্য 3 নম্বর সমীকরণ। আমরা 2 নং সমীকরণে নর্মাল যেই মানগুলো বের হবে x এর মান তাদেরকে বসাবো।
আর সহগ সমীকৃত করার জন্য 3 নং সমীকরণকে ব্যবহার করব। ওকে, তাহলে আমরা x এর মান তো এখান থেকে সরাসরি একটা মান পাইছি -1, এই মানটাকে আমরা 2 নং সমীকরণে বসাই দিব। 2 নংয়ে x = -1 বসিয়ে পাই। 2 নংয়ে x এর মান -1 বসিয়েছি, হিসাব করলে a এর মান বের হয়ে গেছে 1/3। a এর মান বের হয়ে গেছে 1/3। ওকে ফাইন, এখন আমাকে সহগ সমীকৃত করতে হবে, কারণ x এর মান আমি আর জানি না, এখান থেকে আর x এর মান বের হচ্ছে না, তাহলে সহগ সমীকৃত যেতে হবে। এখন সহগ সমীকৃত করার সময় আমাদেরকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে আমার এখনো মান বের করা বাকি আছে কয়টা, আমার এখনো মান বের করা বাকি আছে কয়টা, আমার এখনো মান বের করা বাকি আছে 2টা। মাথায় রাখবো আমরা এটা। সহগ সমীকৃত করে কিভাবে করে, সেটা হচ্ছে আমরা দেখব 3 নং সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার কত। 3 নং সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার কত, স্কয়ার, তাই না, 2x স্কয়ার। তার চাইতে ছোট শুধু x, অর্থাৎ x এর পাওয়ার 1, তাই না, শুধু x। তার চাইতে ছোট কোনটা, সেটা হচ্ছে ধ্রুবপদ, অর্থাৎ x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0, অর্থাৎ চলক থাকবে না যেই পদে, চলক থাকে না যেই পদে, দেখা যায় না। ওকে, চলক বর্জিত পদ। তাইলে এখানে আমরা দেখতেছি x এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে x স্কয়ার, x⁴1, x⁴0, অর্থাৎ ধ্রুবপদ। এখন আমি চিন্তা করব যে আমার কয়টা মান বের করা বাকি আছে, 2টা মান বের করা বাকি না। আমি করব কি, এই প্রথম দিক থেকে মানে সবচেয়ে বড়টা যেটা, সেইটার সহগ সমীকৃত করব এবং তার চেয়ে ছোট এইটার সহগ সমীকৃত করব, তাহলে 2টা মান বের হয়ে যাবে। যদি সবাই একটু বোঝার চেষ্টা করি, যদি এমন হইতো যে আমার অঙ্কটা করার জন্য এখনো 3টা মান বের করা বাকি আছে, মানে পুরো অঙ্ক করার জন্য 4টা মান লাগবে, a এর মান, b এর মান, c এর মান, d এর মান, আমরা a এর মান বের করে ফেলছি, এটা আমি শুধু বোঝানোর জন্য বলতেছি, a এর মান বের করে ফেলছি, এখনো আমার b এর মান, c এর মান, d এর মান বের করা বাকি আছে, 3টা মান বের করা বাকি। আমি x স্কয়ার সহগ সমীকৃত করব, x এর সহগ সমীকৃত করব এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করব। কিন্তু আমরা দেখতেছি এই মুহূর্তে আমাদের মান এখনো বের করা বাকি আছে 2টা, অর্থাৎ আমরা সর্বোচ্চটা থেকে আরম্ভ করব, সর্বোচ্চটা থেকে 2টা মান বের করা বাকি না, তাহলে সর্বোচ্চটা এটা একটা, আর তার চেয়ে একটু ছোট এটা। যদি এমন হইতো যে আমাদের মান বের করা বাকি আছে একটা, মানে a b c, এদের মধ্যে a এর মান, b এর মান, 2টা মান বের করে ফেলছি, শুধুমাত্র c এর মান বাকি, তখন আমি কেবলমাত্র x স্কয়ারের সহগ সমীকৃত করতাম, অর্থাৎ 3 নম্বর সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, ওখান থেকে আরম্ভ হবে। তাহলে x স্কয়ার, x ধ্রুবপদ, আমার মান লাগবে কয়টা, এখনো একটা মান লাগবে, তাহলে সর্বোচ্চটার সহগ সমীকৃত করব। আমার মান লাগবে কয়টা, 2টা, তাহলে x স্কয়ার এবং x, এই 2টার সহগ সমীকৃত। আমার মান লাগবে কয়টা, 3টা, তাহলে x স্কয়ার, x ধ্রুবপদ, এই 3টার সহগ সমীকৃত করব। তাহলে চলেন আমরা আমাদের অঙ্কের মধ্যে যাই। আমাদের এই অঙ্কে কয়টা মান এখনো বাকি আছে, 2টা মান, b এবং c। তাহলে সর্বোচ্চটা x স্কয়ারের সহগ সমীকৃত করব এবং x এর সহগ সমীকৃত করব। তাহলে আমরা লিখব 3 নংয়ের উভয় পক্ষে x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করে পাই। শব্দটা কি খেয়াল করছেন, কি লিখছি, সহগ, কি লিখছি, সহগ সমীকৃত করে পাই। আমরা প্রথমে x স্কয়ারের কাজটা করব। 3 নম্বর সমীকরণে গিয়ে কেবলমাত্র x স্কয়ারের দিকে তাকাবো, আর কারোর দিকে তাকাবো না, শুধুমাত্র x স্কয়ারের দিকে তাকাবো। বাম পক্ষতেও x স্কয়ারের দিকে তাকাবো, ডান পক্ষতেও x স্কয়ারের দিকে তাকাবো। ভাইয়া সহগ সমীকৃত অনেক সহজ। 3 নম্বর সমীকরণে এসে বাম পক্ষতে x স্কয়ার দেখতেছি, এখন কি লাগবে, সহগ লাগবে। x স্কয়ারের সহগ হচ্ছে 1। আচ্ছা, আমি এমনি বোঝানোর জন্য এখানে লিখলাম, হ্যাঁ, x স্কয়ারের সহগ 1। এবার সমান চিহ্ন দেই, ডান পক্ষতে x স্কয়ারের সহগ a, তারপরে x স্কয়ারের সহগ প্লাস b, তারপরে আর নাই। আচ্ছা, তাহলে আমরা x স্কয়ারের সহগ হিসাবে পেলাম 1 = a + b। x স্কয়ারের সহগ সমীকৃত করতে গিয়ে আমরা পেলাম 1 = a + b। আমরা এখানে লিখে দিলাম 1 = a + b। এই যে 1 = a + b, আমরা কিন্তু ভাইয়া a এর মান জানি, আমরা a এর মান জানি। তাহলে এই যে a এর মান জানি, তাহলে এই a কে যদি এই সাইডে আনেন তাহলে মাইনাস হয়ে যাবে না, a - a = b। একটু চিন্তা করেন, এই যে একটু তাকান, 1 = a + b। তো আমি তো a এর মান জানি, তাহলে a এর মানটা বসাই দিয়ে এই সাইডে নিয়ে আসি, তাহলে 1 - a = b, এটাই লিখছি, b = 1 - a। a এর মানটা বসাই দিলাম, ক্যালকুলেশন করলে বের হয়ে গেছে b এর মান 2/3। ওকে,
এবার আমরা এক্স এর সহগ সমীকৃত করব। ওই 3 নম্বর সমীকরণে আবার যাব, তবে এইবার গিয়ে কেবলমাত্র এক্স এর দিকে তাকাবো, আর কারোর দিকে না, আর কারোর দিকে না, শুধুমাত্র এক্স এর দিকে তাকাবো। 3 নম্বর সমীকরণে এসে বাম পক্ষে আমরা তাকিয়ে এক্স কে পাচ্ছি না, এই যে বাম পক্ষে এক্স কে নাই, আমরা বলবো এক্স আছে, তাহলে দেখা যাচ্ছে না কেন? তার কারণ হলো এক্স এর সহগ হচ্ছে 0, এক্স এর সহগ হচ্ছে 0। এক্স এর সহগ 0 হওয়ার কারণে এক্স এর সাথে যখন আমরা 0 কে গুণ করছি তখন ফলাফলটা 0 হয়ে গেছে, আর 0 কে আর লেখার প্রয়োজন পড়ে নাই। কথাটা বুঝেন? এক্স এর সহগ 0, এই কারণে আমরা যদি এক্স কে 0 দ্বারা গুণ করি তাহলে 0 হয়ে যায়, এই জন্য আর এক্স কে অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে না। এই হচ্ছে বিষয়। তাহলে এক্স এর সহগ হলো 0। আমরা এটা বুঝলাম যে বাম পক্ষে এক্স কে দেখা যাচ্ছে না, বাম পক্ষে এক্স কে দেখা যাচ্ছে না, তার মানে এক্স এর সহগ 0। যদি আমরা বাম পক্ষতে আমরা যার সহগ সমীকৃত করব, আমরা যার সহগ সমীকৃত করব তাকে যদি বাম পক্ষতে দেখতে না পাই তাহলে বুঝবো তার সহগ 0। তাহলে এক্স এর সহগ হচ্ছে 0 বাম পক্ষতে, সমান চিহ্ন। এবার ডান পক্ষতে গিয়ে শুধুই মাত্র এক্স এর দিকে তাকাবো, শুধুই মাত্র এক্স, এই যে শুধুই মাত্র এক্স, তার সহগ হচ্ছে বি, এই যে এক্স দেখা যায় তার সহগ হচ্ছে প্লাস সি। তাহলে আমরা দেখলাম এক্স এর সহগ সমীকৃত করতে গিয়ে 0 ইকুয়াল টু বি প্লাস সি, আমরা লিখে ফেললাম 0 ইকুয়াল টু বি প্লাস সি। এবার এই বি এবং সি এর মধ্যে বি এর মান জানি, বি এর মান আমরা জানি, তাহলে এই যে বি এর মানটা আমরা জানি, তাহলে আমরা যদি এই বি কে এই সাইডে আনি তাহলে 0 মাইনাস বি ইকুয়াল টু সি, 0 মাইনাস বি ইকুয়াল টু সি। আচ্ছা, 0 থেকে বি কে মাইনাস করলে কি হয়? মাইনাস বি। 0 থেকে 3 কে মাইনাস করবেন, ফলাফল -3। 0 থেকে 9 কে মাইনাস করবেন, ফলাফল -9। তাহলে 0 থেকে বি কে মাইনাস করবেন, ফলাফল -বি। তাহলে আমরা লিখলাম সি ইকুয়াল টু -বি। এবার বি এর যেই রেজাল্ট, জাস্ট আপনি সেই রেজাল্টটা লেখেন, বি এর যেই রেজাল্ট 2/3, বি এর রেজাল্ট কিন্তু -2/3 না, বি এর রেজাল্ট 2/3। এখন এখানের মধ্যে বি এর সামনে মাইনাস আছে, এই জন্য ফলাফলের এখানে মাইনাস। তাহলে আমরা আলটিমেটলি রেজাল্টটা পেয়ে গেলাম, বি এর মান হলো -2/3। তাহলে আমরা সবার মান, এই যে বি এর মান না, সি এর মান, সি এর মান হলো -2/3। তাহলে আমরা 3টা মান পেয়ে গেছি, এ এর মান, বি এর মান, সি এর মান। আমরা এখন এই মানগুলোকে নিয়ে আমাদের 1 নং সমীকরণে বসাই দিব, আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন ভাইয়া আমরা এখানে আমাদের এ বসার কথা, এখানে বি বসার কথা, এই যে এখানে এ বসার কথা, এখানে বি এক্স প্লাস সি, মনে আছে? বি এক্স প্লাস সি বসার কথা, এ বি এক্স প্লাস সি, তাই না? তো আমরা এখন মানগুলো এখানে বসাবো, আমরা মানগুলো বসাবো। এ এর মান হচ্ছে 1/3, বি এর মান 2/3, সি এর মান -2/3। ওকে, এবার এখানের মধ্যে আমরা লসাগু করতে পারি, এই যে এতটুকুতে লসাগু করতে পারি। লসাগু করার পরে এইটা আমাদের সামনে আসলো। এবার যেই কথাটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে, আমরা যদি কখনো দেখতে পাই যে আমাদের অঙ্কের ফলাফল চলে আসছে, আমাদের অঙ্কের ফলাফল চলে আসছে, তখন যদি আমরা দেখি লবের মধ্যে ভগ্নাংশ আছে, অঙ্কের ফলাফল চলে আসছে, তখন যদি দেখি লবের মধ্যে ভগ্নাংশ আছে, তখন ওই ভগ্নাংশের লবটাকে উপরে রাখবো, হরটাকে একেবারে নিচে নামাই দিব। লবটাকে উপরে রাখবো, হরটাকে একেবারে নিচে নামাই দিব। এখানেও একই কাজ, লবটাকে উপরে রাখবো, হরটাকে একেবারে নিচে নামাই দিব, এই যে 2x - 2। তাহলে যে এখানের মধ্যেও আমরা লবটাকে উপরে রাখবো আর এই হরটাকে একেবারে নিচে নামাই দিব। আমরা এখানে একটু দেখাই দিই, 2x, হ্যাঁ 2x - 2, 2x - 2 এটা উপরে থাকবে, আর এই 3 কে আমরা একেবারে নিচে নামিয়ে দিলাম। এখন 2x - 2, এখান থেকে 2 কমন নেওয়া যায়, জাস্ট এই জন্য 2টা কমন নিল আর কি, যেহেতু কমন নেওয়া যায় তাহলে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 × x - 1, এটা আমাদের অঙ্কের ফলাফল। x² ডিভাইডেড বাই জি অফ এক্স, তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তো x² ডিভাইডেড বাই জি অফ এক্স বলতে এটা দেওয়া ছিল, আমরা তার আংশিক ভগ্নাংশ করতে গিয়ে রেজাল্ট বের করলাম, এটি হচ্ছে নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে আমরা এখানের মধ্যে চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023-এর এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম।